আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দেশকে প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় প্রস্তুত হবার আহ্বান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে। ভারী বৃষ্টির আর উজানের ঢলে তলিয়ে গেছে 13,500 হেক্টর জমির ধান। বাঁধ ভেঙে আগাম বন্যার শঙ্কা সুনামগঞ্জে। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় জামাত-সহ 11 দল। প্রধানমন্ত্রীর প্রস্তাবে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এই অযথা তর্ক বিতর্কে ভোট করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত জাতীয় ঐক্য। থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং কাল শুরু হচ্ছে ডিসি সম্মেলন। গুরুত্ব পাবে নির্বাচনী প্রতিশ্রুতি, সক্ষমতা বিবেচনা, সিদ্ধান্ত যেন বাস্তবসম্মত হয়, আশা বিশেষজ্ঞদের। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে জলাবদ্ধতা নিরসন ও সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নদী রক্ষায় সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সিলেট সিটি কর্পোরেশনে সুধীর সমাবেশে এই আহ্বান জানান সরকার প্রধান। বলেন, সারা দেশে নতুন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে 80% থাকবে নারী। সিলেট থেকে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। পণ্যভূমি একই সঙ্গে পাহাড় টিলা প্রকৃতির সৌন্দর্য শোভিত চায়ের দেশ সিলেটের সকাল 10টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যান তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে মাজার জিয়ারত করে দেশের উন্নয়ন ও শান্তি কামনায় মোনাজাত করেন। এরপর শহরের সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে 4,635 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। পরে সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ডলে প্লাবিত হওয়া রোধসহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি চালু হয়েছে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকালে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। ঢাকা সিলেটের মহাসড়কের সমস্যা দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও উন্নতি করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নতি করার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সবকিছু বেশ ব্যয়বহুল। সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। সিলেটের শিল্প কারখানা প্রতিষ্ঠা ও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2.5 মাস আগেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ভিন্ন এক পরিচয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন সহ উন্নয়নের নানা বার্তা নিয়ে পণ্যভূমিতে হাজির হলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। এরপর জেলার কান্দিরগাঁওয়ের বাঁশিয়ালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, জনগণ উপকৃত হয় এমন কাজগুলো গুরুত্ব দিচ্ছে সরকার। এই সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। বিল্লাল হোসেন, RTV, সিলেট।
নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভবিষ্যৎ দেশ পরিচালনার দায়িত্ব নিতে শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেকে প্রস্তুত হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সিলেট থেকে পাঠানো বিল্লাল হোসেনের তথ্য, আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। শাহজালালের পূর্ণভূমি শহর সিলেটে বৃষ্টি স্নাত আবহাওয়ার মাঝেই ক্রীড়ানুরাগীদের ভিড়ে পূর্ণ সিলেট জেলা স্টেডিয়াম। ছিল ক্রীড়াপ্রেমী শিশু কিশোর ও ক্রীড়াবিদদের মিলন মেলা। ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ 8টি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রতিভা অন্বেষণ, যেখানে গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ। বিকশিত হবে তরুণ প্রজন্মের সম্ভাবনা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে ধারণ করে বিকেলে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ 8টি খেলার মনোজ্ঞ প্রদর্শনী মঞ্চ থেকে উপভোগ করেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে তৈরি করতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে। নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। সরকার থেকে আমরা যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। দেশকে গড়তে ভবিষ্যতে এসব শিশুদেরই দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য তার। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার, এবং এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাদেরকে পারবে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের। পরে নতুন করে স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বাকি 63 জেলাও ভার্চুয়ালি যুক্ত হয়। আতিকুল ইসলাম শাকিল, RTV। বর্ষার শুরুতেই ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের বিভিন্ন জেলার বোরো ধানের ক্ষেত। কাঁচা ও আধা পাকা সোনালী ফসল ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় লাখো কৃষক। সুনামগঞ্জে বাঁধ ভেঙে বোয়ালা হাওরে ঢুকছে পানি, এতে তৈরি হয়েছে আগাম বন্যার শঙ্কা। কিশোরগঞ্জে 7,000 আর ঝালকাঠিতে 6,500 হেক্টর জমির ধান ডুবে গেছে পানিতে। টানা বৃষ্টিপাতে তৈরি জলাবদ্ধতাও বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের বিভিন্ন জেলার বোরো চাষিরা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে অধিকাংশ হাওড় অঞ্চলের ধান। বাঁধ ভেঙে সুনামগঞ্জের বোয়ালা হাওরে ঢুকছে সুমেশ্বরী নদীর পানি, ডুবেছে প্রায় 100 হেক্টর ধানের ক্ষেত। কিশোরগঞ্জের হাওরের প্রায় 7,000 হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে পানির তলদেশে। চোখের সামনে ধানের নুয়ে পড়া শীষ দেখে দিশেহারা ধান কাটতে আসা জিরাতিরা। পানি তোলায় নিয়ে থাকে, আমরা তো কাটতালাম না, অর্ধেক কাটছে অর্ধেক পানি তোলায় নিয়ে থাকে। আমরা ঋণ মাদনী করছি, আমরা দেওয়ার কেমন তা নাই। প্রাকৃতিক দুর্যোগের যে এবং অতিবৃষ্টিতে যে পানিটা, এটা যদি দ্রুত নেমে যায় তাহলে সামান্য ক্ষতি হলেও খুব বেশি একটা কৃষক পর্যায়ে ক্ষতির আশঙ্কা নেই বলে আমাদের ধারণা। এদিকে টানা ঝড় বৃষ্টিতে পানিতে ডুবে গেছে ঝালকাঠির 6,500 হেক্টর জমির ফসল। সহায়তা না পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না বলছে কৃষকরা। এখন যা আদা বাগা মাঙ্গন পাকছে, এখন এই কাইডে যা মানে ঠিক আর কি, সবই এখন পানিতে নষ্টের পথে। আর বদলা পাই না, ধানও কাটতে পারতে আসি না। নেত্রকোনার হাওরে তলিয়ে যাওয়া ধান নৌকা ও মারাই মেশিনের সংকটে ঘরে তুলতে পারছে না কৃষকরা। নৌকা দিয়ে নিতে হচ্ছে, নৌকা আবার নাইগা, আবার এই যে ধান মারাই করব, মারাই করার জন্য মেশিনের সংকটে আছে, আবার এই যে ধান মারাই করে বিক্রি করতে পারতেছি না। এই আধা পাকা ধান ঘরে তুলছে চাষিরা। গত বছর আমার ধান বাড়ি নিতে পারিনি, এবার কাঁচা ধান বাড়ি নিতে আসছে, এবার একই অবস্থা। এখন না নিলে পরে তো আমরা ধানটা নিতে পারবো না, এই কারণে তাড়াহুড়ো করে এখন ধানটা আমরা উঠাবো। পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলা জুড়ে।
এছাড়া বজ্রসহ টানা বৃষ্টিপাতে সিলেট, দিনাজপুরের হিলি, মানিকগঞ্জ, বাগেরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সব ড্রেনের পানি উছলিয়ে বাসার সামনে একেবারে বাসার ভেতর সবার পানি। অনেক ধরনের সমস্যা, মানে দেখা যাচ্ছে স্কুল ড্রেস, বোরকা সবকিছু ভিজায় যায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন বৈরী পরিস্থিতি থাকতে পারে আরো কয়েকদিন। এতে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। আব্দুল হামিদ, RTV। সংস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের মধ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত সহ 11 দল আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া পরিষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জাতি আর বিভক্ত হতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনার বিষয়ে বিরোধী দল দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও আশা মির্জা ফখরুলের। বিগত সরকার অর্থনীতি সহ সব সেক্টরকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বিভাজন এফোর্ড করতে পারি না। আমরা এখন এই অযথা বিতর্ক এফোর্ড করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত যে আমাদের অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভালো কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না। কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। আজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এসব মন্ত্রী থানার ওসি ও ডিউটি অফিসার সহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি সরকার মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত পথে ধাবিত হবে দেশ বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী বিদেশি চুক্তি পার্লামেন্টের উচ্চকক্ষকে জানানোর কথা থাকলেও সরকার দিল্লির কাছে দাসখত দিয়ে তা মানছে না। আর আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে বলবেন যে না এটা মানতে হবে, এটা হচ্ছে জনগণের উপরে জোর করে চাপিয়ে দেওয়া। দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এটাকেই বলে কর্তৃত্ববাদী শাসন। মেজরিটির জোরে ক্ষমতা চাপিয়ে দিয়ে সেদিকে এই দেশ ধাবিত হলে আবার হয়তো আমাদেরকে আর একটা জুলাইয়ের রক্তাক্ত পরিণতির অপেক্ষা করতে। জনগণের চাপে পড়ে বিএনপি হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করেছে। যারা বিএনপিকে ভোট দিয়েছে সেই অনুসারীদের সাথে দলটি প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সাংসদ আখতার হোসেন। দুপুরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন জ্বালানি তেলের সংকট থাকলেও দাম বাড়ানোর পর হঠাৎ সেই সংকট উধাও হয়ে যাওয়ায় এর পেছনে সরকারের কোনো মেকানিজম আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তারা খুব সহসাই হ্যার পক্ষে তারা ক্যাম্পেইন করে নাই। তারা আসলে জনতার চাপে পড়ে তারা হ্যার পক্ষে তাদেরকে ক্যাম্পেইন করতে হয়েছে। বিএনপি শুধু যে তাদের যারা বিরোধী অর্থাৎ যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তো এই ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়ার বলয়ের মধ্যে যখন তারা পড়ে গেছেন তখন সংস্কারের বিষয়গুলোকে তাদের কাছে চাপই মনে হয়েছে।
নতুন রাজনৈতিক দল ও তরুণ সদস্যদের উত্তাপ আর নতুন প্রধানমন্ত্রী সহ বিজ্ঞ সদস্যদের মধুর সংলাপে শেষ হলো বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সময়টায় জনগুরুত্ব আলোচনার স্থান কতটা ছিল, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে বিরোধী দলই বা কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারল, এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছে। বিশ্লেষকদের মতে দলীয় মতাদর্শের নানামুখী আলোচনা হলেও দেশের বর্তমান সংকটগুলো মোকাবেলার বিষয় তেমন প্রাধান্য পায়নি। সব মিলিয়ে কেমন কাটলো প্রথম অধিবেশন, দেখুন সাদিয়া কানিজের রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। গত 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের নীতি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। 30 এপ্রিল রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব নিয়ে তুমুল আলোচনা আর সমালোচনায় শেষ হয় এই অধিবেশন। এ সময় মত দ্বিমতের দোলাচলে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে বিল আকারে পাশ হয় 94টি। এছাড়া 2টি বিশেষ সহ মোট 7টি কমিটি গঠন করা হয়। উল্লেখযোগ্য কিছু বিল নিয়ে দীর্ঘ আলোচনায় বিরোধী দল তুলেছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ইস্যু, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনায় অংশ নেয় সরকার ও বিরোধী দল। বার কয়েক ঘটে 11 দলের ওয়াকআউটের মতো ঘটনাও। সরকার দল জানায় সামনে আলোচনার আরও সুযোগ রয়েছে। সংসদ অধিবেশনের শেষ কয়েকটা দিন মুক্তিযুদ্ধে বিরোধী দলের ভূমিকা নিয়েও সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমন পরিস্থিতিতেও দুই দলের পক্ষ থেকেই জানানো হয় জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। প্রধানমন্ত্রী জানান সব আলোচনার দ্বার উন্মুক্ত। অংশগ্রহণমূলক এই মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। সরকার বিরোধী দলের মধ্যে মাঝে মাঝে অসন্তোষ ছিল, কিন্তু আবার একসাথে কাজও করেছে। বিরোধী দলের মধ্যে অনেক সময় বক্তৃতার মধ্যে কিছু একে অপরের বিরুদ্ধে উৎসাহ ছিল, আবার রম্যও ছিল, আবার একে অপরের প্রশংসাও করেছে। তবে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হামসহ জনগণের সমস্যা সমাধানে আশানুরূপ আলোচনা হয়নি বলেও মত তার। বলেন এসব ক্ষেত্রে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। সংসদ হলো জনগণের প্রত্যাশা পূরণের জন্য নীতি প্রণয়নের জায়গা, আইন প্রণয়নের জায়গা, এবং সংসদ হলো সরকার ঠিকমতো চলছে কিনা সেটা প্রশ্ন করার জায়গা। এই দুই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে প্রশ্ন ছিল, কিন্তু রাজনৈতিক দলের একে অপরের বিরুদ্ধে প্রশ্ন ছিল না নাগরিকের, বা কমই ছিল নাগরিকের সমস্যা নিয়ে। বিরোধী দলগুলোর আসলে এটা মূল রুল। আমার কাছে মনে হচ্ছে এইবার সংসদে বিরোধী দলগুলো প্রত্যাশিত লেভেলে জনগণের চাহিদা নিয়ে আগাতে পারেনি। সংসদের নিয়ম কানুন নিয়ে নবীন সদস্যদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণের জন্য শিখিয়ে পড়িয়ে নেয়ার বিষয়ে অভিজ্ঞদের ভূমিকা পালনের পরামর্শ তার। উক্ত প্রকল্পের আওতায় সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীতে 3 মে শুরু হচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সরকারি নির্বাচনী ইশতেহারে সবার আগে বাংলাদেশ স্লোগানের অধীনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পাবে এবারের সম্মেলনে। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া মনে করেন, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বিবেচনায় সরকার বাস্তবায়ন করতে পারবে ডিসি সম্মেলনে এমন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম। ফলে নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের বাস্তবতা ও নির্বাচন ইশতেহার বাস্তবায়নের দিক নির্দেশনার উপর গুরুত্ব দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিই। সূত্রে জানা যায়, ডিসি ও বিভাগীয় কমিশনারদের পাঠানো 1729টি প্রস্তাবের মধ্যে যাচাই বাছাই শেষে 998টি প্রস্তাব নির্ধারণ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। যদিও আগের ডিসি সম্মেলনগুলোতে অনেক সিদ্ধান্ত মাঠে পূর্ণ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ আছে। কার্যালয়ে 3 দিনের ডিসিদের প্রস্তাবনায় উঠে এসেছে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে মাদক মুক্ত সমাজ নিশ্চিত করা যাচ্ছে না। সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ, এছাড়াও ভারতের ফারাক্কাবাদের ভয়াবহতা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রক্ষা করতে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব। সব জেলা প্রশাসকের বাসভবনে বাবুর্চি পদ সৃজনের প্রস্তাব ছাড়াও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন মালিপদও চাওয়া হয়েছে।
জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে জেলা প্রশাসক সম্মেলনে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। জেলা প্রশাসকরা হয়তো অনেক প্রস্তাবই দিবে, এই প্রস্তাবের মধ্যে যেই প্রস্তাবগুলি জনস্বার্থ সংশ্লিষ্ট এই মুহূর্তে শুধু সেগুলি নেওয়া উচিত, কারণ বর্তমান সরকারের প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করতে হবে, কারণ প্রশাসন এখনও অনেকটা অগোছলও আছে, প্রশাসনে অস্থিরতা আছে। ডিসির দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কথাও বলেন সাবেক অতিরিক্ত সচিব। বিভিন্ন পদ সৃষ্টির, বাবুর্চি, মালি, এই সমস্ত পদ সৃষ্টির এইসব প্রস্তাব জেলা প্রশাসক সম্মেলনের জন্য শোভনীয় না। যে রাজনৈতিক প্রভাব, আপনার রাজনৈতিক প্রভাব যদি মুক্ত না হইতে পারে জেলা প্রশাসন, তাহলে কিন্তু আপনার এ থেকে জাতি ভালো কিছু ফল আশা করতে পারে না। এবছর 56টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থার বিষয়াদি 34টি কার্য অধিবেশনে আলোচনা হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এদিকে জেলার প্রশাসক সম্মেলন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানান, রোববার সকাল 10:30টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের 498টি প্রস্তাব উত্থাপিত হবে। দুপুরে সচিবালয়ে এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে 3 থেকে 6 মে, এই 4 দিন মেয়াদে 2026 সালের জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 10ম জাতীয় রাগবি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ সেনাবাহিনী। একই দিনে নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে আনসার ভিডিপি। পল্টন ময়দানে এদিন ফাইনালে ছেলেদের ম্যাচে সাতক্ষীরা জেলাকে হারিয়েছে সেনাবাহিনী, আর নারীদের ম্যাচে ঢাকা জেলাকে হারিয়েছে আনসার। উভয় বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন 20,000 টাকা করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাগবি ফেডারেশন ইউনিয়নের কর্মকর্তারা। এ সময় ঢাকা সহ দেশের 64টি জেলাতেই রাগবি ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।